আমার আপনার নির্ঘুমের কারণ যে ব্যথা, সেই ব্যথা কি নির্মূল সম্ভব? এমনই এক বার্তা নিয়ে আবারও চলে এসেছি নোবেল ডাক্তার চেম্বার্সে। আমি রয়েছি গোপা, আজ রয়েছি নোবেল বাংলার পর্দায়। আর আমার সাথে রয়েছেন হোমিওপ্যাথির ডাক্তার, আমাদের সকলের সুপরিচিত, এবং তার সাথে সাথে বিদেশ থেকেও তিনি সুখ্যাতি লাভ করেছেন তার এই হোমিওপ্যাথি চিকিৎসার জন্য। সেমনই একজন ডাক্তার আমরা তার সামনে এখন এসে উপস্থিত হয়েছি, ডাক্তার নারায়ণ রায়। তাকে আমি একটু যে বিষয়টা আজকে আমাদের রয়েছে, সেই বিষয়টা কিন্তু রয়েছে আর্থারাইটিস, গাঁটের ব্যথা। সেটা কি সত্যি শুধুই গাঁটের ব্যথা, নাকি আর্থারাইটিস সম্পর্কিত জনিত যে কারণগুলি রয়েছে সেগুলোই বাকি? সবটাই জেনে নেব, বিস্তারিত জানার চেষ্টা করব ডক্টর নারায়ণ রায়ের কাছ থেকে। নমস্কার। নমস্কার। নোবেল বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আর্থারাইটিস যে একটি বিশাল এখনতম একটা বিরলতম রোগের মধ্যে একটি রোগ ধরা হচ্ছে, তার কারণ ছোট থেকে বড় দেখা যাচ্ছে সবারই প্রায় এরকম একটা ব্যথা সে অনুভব করে। সেটা এই লক্ষণটা কি এবং আর্থারাইটিস জিনিসটা কি, এটা যদি একটু জানতাম। দেখুন, আর্থ্রাইটিস জানতে হলে প্রথমেই আর্থ্রাইটিস কথাটা আর্থ্রন, গ্রিক শব্দ, এখান থেকে এসছে। আর্থ্রন মানে হচ্ছে জয়েন্টস বা সন্ধি, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। অর্থাৎ জয়েন্টের যদি ইনফ্লামেশন হয়, জয়েন্টে যদি ফুলে যায়, ব্যথা হয়, তখন আমরা আর্থ্রাইটিস বলছি। আর্থ্রাইটিসের মোটামুটি সবার মধ্যেই আমরা এখন যা দিন সময় আসছে, প্রত্যেক মানুষই আমরা এই আর্থ্রাইটিস রোগটির আওতায় পড়ছি। আর্থ্রাইটিসকে বলতে গেলে প্রথমে আর্থ্রাইটিস দুভাগে ভাগ করি আমরা, মেইনলি দুটো ভাগকে আমরা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত আপনার হাঁটু অথবা কোমর, হাতের কবজি, এখানে বেশি আক্রান্ত হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত বিভিন্ন জয়েন্টে ব্যথা, ইনফ্লামেশন, সেটাকে আমরা বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এর লক্ষণগুলো কিভাবে জানতে পারবো যে একজন মানুষের আর্থারাইটিস হয়েছে, কি উপসর্গ দেখেই সে বুঝতে পারবে, সেটা যদি একটু জানতে। প্রথমেই তার আসবে জয়েন্টে ব্যথা, বিভিন্ন জয়েন্টে তার ব্যথা আসবে, রেডনেস আসবে, জয়েন্ট ফুলে যাবে, তারপরে আপনার সোয়েলিং থাকবে, সেটা কোমরে হতে পারে, হাতে হতে পারে, আপনার কবজিতে হতে পারে, বিভিন্ন জায়গায় আসবে, জ্বর ভাব থাকতে পারে। এইগুলি প্রথম সিমটম এগুলোই আসে। একটু জানতে চাইবো, এই ধরুন ফর্সা মানুষ হোক বা গায়ের রং একটু চাপা, সেটা বক্তব্য নয়, এই হাত হোক বা পা কোনো একটা জায়গায় নীল হয়ে একদম যেন ইয়ে হয়ে যায়, ওটা কি কোনোভাবে আর্থ্রাইটিসের এটা সাথে সম্পর্কযুক্ত। নীল গায়ে ছাপ পড়ছে, তারপরে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে এটা সম্ভাবনা থাকে। এটা কিওর কিভাবে করা সম্ভব? কিওর প্রথমত হচ্ছে আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে, খাওয়া দাওয়া থেকে, ডায়েট থেকে শুরু করে এক্সারসাইজ, এগুলোকে করতে হবে। তার সাথে আমাদের হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যেগুলো আমরা ট্রিটমেন্ট করে, সিমটম বেসিক ট্রিটমেন্ট করলে পেশেন্ট মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে পেশেন্টের। এই একজন ব্যক্তি যে প্রথম যে কোনো বয়সেই কি এই আর্থারাইটিসটা ধরা পড়তে পারে, বা কিভাবে সে বুঝতে পারবে? প্রথমেই সে ছোট, ধরুন তার এখনো অবধি বয়স 18ই হয়নি, সেরকম একজন, এবার তার সাথে তো আমি কখনোই বয়স 90-এর একজন ব্যক্তির তুলনা করতে পারি না। তো দুজন মানুষের সিমটমস আলাদা হবে, তার ধরন আলাদা হবে, সেটা যদি একটুখানি ক্লিয়ারলি ব্যাখ্যা। আর্থ্রাইটিস সাধারণত 65 বছরের বেশি বয়সে দেখা যায়, তবে মেয়েদের ক্ষেত্রে 45 বছরের পরেই আর্থ্রাইটিস সমস্যা দেখা দেয়, বিশেষ করে হাঁটু, কোমর। ছেলেদের ক্ষেত্রে 40 বছরের পরে, মেয়েদের ক্ষেত্রে 45 বছরের পরে। তবে মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে এখন আর্থ্রাইটিসে, বিশেষ করে কোমর, হাঁটুতে প্রচুর পরিমাণে কোমরের অস্টিও আর্থ্রাইটিস, হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, এগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। এই আর্থারাইটিস বলতে আমরা কি শুধুমাত্র এই গাঁটের ব্যথাটাকেই বোঝাবো, নাকি আর অন্য কোনো সমস্যাকে আর্থারাইটিসের সাথে সম্পর্কযুক্ত? রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, সেইটা একটু বেশি ক্ষতিকর। সেইটা থেকে হার্টের সমস্যা হতে পারে, লাংস এফেক্টেড হয়, চোখ এফেক্টেড হয়, হ্যাঁ, চোখে রেডনেস আসে, চোখ লাল হয়ে যাওয়া, চোখে যন্ত্রণা করা, হার্ট ক্ষতিগ্রস্ত হয়, হার্ট
এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হয়। এই আর্থারাইটিসের ক্ষেত্রে সূর্যালোক আমাদের সানলাইট কি কোনোভাবে কোনো হেল্প করতে পারে? এটার কি কোনো ভালো প্রশ্ন করেছেন। আর্থ্রাইটিসের ক্ষেত্রে ভিটামিন ডি একটা প্রয়োজনীয় উপাদান। বিশেষ ভিটামিন ডি কম থাকলে তার সাধারণত আর্থ্রাইটিস ব্যথা বেদনা বাড়ে। ভিটামিন ডি3টা সূর্যের আলোক থেকে অনেকটা আমরা পাই। সেই জন্য সূর্যের আলোক যারা এই ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন, সূর্যের আলো একটা ফ্যাক্টর। এটা একটা ফ্যাক্টরের মধ্যে পড়ে। এই আচ্ছা, একটু জানতে চাইবো, এই মহিলা আর পুরুষ যেটা আপনি বললেন আলাদা আলাদাভাবে, যে 40 একজনের হয় বা কারো মানে একটা বয়সের যে একটা সময়সীমা রয়েছে, দুজনের ক্ষেত্রে মানে কিওরের সেই লক্ষণগুলোর সাথে সাথে কিওর কি তারা আলাদা কোনো প্রসেসে করতে পারে, নাকি দুজনের প্রসেসটাই একই পদ্ধতিতেই নির্মূল করা সম্ভব? দুইজনের প্রসেসটা মোটামুটি একই থাকে। তার কারণ হচ্ছে কিছু বললাম যে প্রথমে তো হচ্ছে আর্থ্রাইটিসের কারণগুলো বলা দরকার, কী কারণের জন্য হতে পারে। যেটা হচ্ছে একটা আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হয়। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হয়, ইনফেকশন থেকে হয়। যারা অত্যধিক কাজ করছেন, অত্যধিক পরিশ্রম করছেন, তাদেরও আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। যারা কিছুই কাজ করছেন না, মানে পরিশ্রম করেন না, তাদেরও আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। ওভারওয়েট, যাদের অত্যধিক ওভারওয়েট, তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা খুবই থাকে, হাঁটুতে, কোমরে। কিছু থাকে জেনেটিক, বংশগত থাকে। বাবা মার থাকলে আর্থ্রাইটিসের সম্ভাবনা আসে প্রচুর পরিমাণে। এইগুলো হচ্ছে মেন কারণ আর্থ্রাইটিসের। একটু জানতে চাইবো, মহিলা হোক বা পুরুষ, হ্যাঁ, এই কম বয়স থেকেই বেশি ভারী জিনিসপত্র টানা, এরকম কিন্তু আমরা আমাদের মা দিদিমা প্রত্যেকের ক্ষেত্রেই দেখে থাকি। তার মানে এটা কি অনিবার্য কারণ যে আর্থারাইটিস হবেই? এই রকম ঘটনাগুলো বিভিন্ন সময়ে, বেশিরভাগ সময়ই তারা ঘটিয়ে চলেছেন, যে বেশি ভারী কিছু টানা বা কোনো অত্যাধিক কাজের পরিমাণ, মানে নিজের শরীরকে এতটুকুও রেস্ট দেওয়া না, এই ধরনের কারণগুলো। অবশ্যই অত্যধিক পরিশ্রম তো একটা কারণ। তারপরে এখন আমরা কিছু কিছু পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা কিছু জিনিস করি, যেমন এখন দাঁড়িয়ে প্রচুর সময় ধরে আমরা রান্নাবান্না করে বাড়ির মহিলারা, এটা একটা কারণ। দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থেকে রান্না করা, তারপরে সিঁড়ি দিয়ে অত্যধিক ওঠানামা করা, এগুলো যদি যাদের ভারী চেহারা তাদের পক্ষে খুব ক্ষতিকর, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস, বিশেষ করে হাঁটু এবং কোমর। এই আর্থারাইটিসের এই মূল লক্ষণগুলো যেরকম জানলাম, আমি জানতে চাইবো এই যে হোমিওপ্যাথি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে দিয়ে কিভাবে নির্মূল সম্ভব এবং তার ওষুধের পরিব্যাপ্তিটা যদি একটু জানতে চাই। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে এখানে আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমরা পেশেন্টের সিমটমের উপর ভিত্তি করে আমরা মেডিসিন প্রয়োগ করি। যেমন আমরা ব্রায়োনিয়া ওষুধটার সম্পর্কে অনেকেই পরিচিত। ব্রায়োনিয়া যেমন জ্বর, সর্দি, কাশিতে কাজে লাগে, তেমনি ব্রায়োনিয়া যদি জয়েন্টে ফোলা থাকে, জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, মানে সিমটম হচ্ছে মুভমেন্টে বাড়বে, রেস্টে কমবে, এরকম যদি সিমটম পাই, আমরা ব্রায়োনিয়া দিয়ে খুব ভালো রেজাল্ট পাই। এছাড়া আছে আমরা হাইপেরিকাম ব্যবহার করি। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং নার্ভের ক্ষেত্রে হাইপেরিকামটা খুব ভালো কাজ করে। রুটা প্রয়োগ করি, রুটাতে ভালো কাজ করে। কলচিকাম আমাদের আর্থ্রাইটিসের পক্ষে খুব ভালো ওষুধ। তারপরে আছে আপনার হাইপেরিকাম ব্যবহার করি, এরকম প্রচুর আছে। কস্টিকাম আছে, গুয়েকাম হাঁটুর ব্যথার পক্ষে খুব ভালো কাজ করে। প্রচুর মেডিসিন আছে, কিন্তু সেগুলো আমরা সিমটম দেখে সেগুলো আমরা প্রয়োগ করি। আর্থারাইটিস কি এমন কোনো গুরুতর রোগ যেটার জন্য অস্ত্রোপচার বা কোনো ক্ষেত্রেও এইগুলো কি কোনোভাবে কোনো সময় জরুরি হয়ে পড়ে? আগে এটা বলেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা গুরুতর আকার ধারণ করতে পারে, যেটা লাংস এফেক্টেড হতে পারে, হার্ট এফেক্টেড হতে পারে, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা গুরুতর আকার ধারণ করে। এবার একটু জানতে চাইবো, এই আর্থারাইটিস সম্পর্কিত আপনার কাছে কি ধরনের এখন অবধি পেশেন্ট এসেছেন, আপনি কিভাবে তাদেরকে গাইড করেছেন, এটা যদি একটু জানতেন। দেখুন, আমার কাছে যত পেশেন্ট আছে তার মধ্যে অনেক পেশেন্ট আছে, প্রচুর পেশেন্ট এখন আসে ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, বিশেষ করে আর্থ্রাইটিসের জন্য। প্রচুর পেশেন্ট আসে যারা হাঁটতে পারছে না, মানে আমার এই চেম্বারে আসে যারা আপনার গাড়ি থেকে আমাকে ধরে নামাতে হয়, এরকম পেশেন্ট আছে। আর্থ্রাইটিসে একদম পঙ্গু হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারছে না, এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে খুব ভালো আছে, এখন খুব ভালো আছেন তারা। এরকম বহুত পেশেন্ট আছেন, অনেক পেশেন্ট আছেন। শুধুমাত্র ফিজিওথেরাপি নয়, তাহলে আপনি বলছেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেটা সম্ভব? ফিজিওথেরাপি সাময়িক রিলিফ, অবশ্যই ফিজিওথেরাপি একটা পার্ট, কিন্তু ফিজিওথেরাপির সঙ্গে আমি বলবো ব্যায়াম, এক্সারসাইজ, এটা মাস্ট। ইলেকট্রোথেরাপি একটা পার্ট, ইলেকট্রোথেরাপি দিলে সাময়িক রিলিফ, কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ এটা মাস্ট, এটা করতে হবে। ব্যায়াম বা এক্সারসাইজ যদি আমরা করতে পারি, তার সাথে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে পেশেন্ট সুস্থ হয়ে যাবেন। এই আপনি যেরকম
বললেন যে 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 ধরনের আপনার কাছে পেশেন্ট এসছে তার মধ্যে এরকমও সত্যি দেখা যায় যে একেবারেই কাজ করতেই পারছেন না, একেবারেই দাঁড়িয়ে পড়েছেন বা তার দৈনন্দিন কাজের জনজীবন যাত্রাটাই তার থমকে গিয়েছে, সেই রকম মানুষকেও সেই জায়গা থেকে ফিরিয়ে আনা সম্ভব। সেই রকম জায়গা থেকেও ফিরিয়ে আনা সম্ভব এবং অনেকে ফিরে এসেছেন, সুস্থ আছেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে। আচ্ছা, তো এর জন্য আপনি মানে যারা এই ছোট যারা রয়েছে বা বৃদ্ধ বয়স্ক সকলের জন্য কি বার্তাটা কি দেবেন, কিভাবে তারা এটাকে নির্মূল করতে পারবেন বা সম্পূর্ণ নির্মূল কি এটার কোনোদিনও সম্ভবপর আছে বা আগে থেকে কোনো প্রিকশন কোনোটাই? সবার প্রথমেই বলবো আপনারা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করুন। মানে যেগুলো যে সমস্ত খাবার খেলে আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে সেগুলোকে এড়িয়ে চলুন। নিয়মিত এক্সারসাইজ করুন, শরীরচর্চা করুন, কিছু না পারুন সকালে 1 ঘন্টা হেঁটে আসুন, এগুলো করুন। যেগুলো খাবার দাবারে বাড়ে ফ্যাটযুক্ত খাবারগুলোকে পরিহার করুন, সুষম খাদ্য শর্করাযুক্ত খাবারগুলো সেটাও পরিমাণে কমিয়ে আনুন। রেড মিট মানে খাসির মাংস, মাংসের মেটে গিলে এগুলোকে খাবার থেকে এড়িয়ে চলুন। সবই মানে পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে এগুলোকে ঠিক করা সম্ভব। আমি একটু খাদ্যাভ্যাসের ব্যাপারটা একটু পরিষ্কারভাবে জানতে চাইবো, ঠিক কি কি খাদ্যাভ্যাস প্রথম থেকেই যদি একটা মানুষ শুরু করে তাহলে সে কি মানে আর কোনো দিন মানে আর্থারাইটিসের দিক থেকে মানে সে যদি ব্যায়াম করে এবং তার সাথে সাথে যদি খাদ্যাভ্যাসে একটা প্রথম থেকেই পরিবর্তন আনে, সেই খাদ্যাভ্যাসটা কি থাকা উচিত আর্থারাইটিস যাতে না হয় বা যাদের হয়েছে এরকম মানুষের জন্য কি একটু জানতে চাই। খাদ্যাভ্যাস এটা আমি একটু আগে বললাম যে খাদ্যাভ্যাসের অনেকগুলো ব্যাপার আছে। প্রথম হচ্ছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর সেগুলোকে এড়িয়ে, প্রথমে হচ্ছে ফ্যাটযুক্ত খাবার যেগুলো সেগুলোকে এড়িয়ে চলতে হবে। ফাস্ট ফুড খাওয়া, হ্যাঁ, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব ক্ষতিকর, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো আর্থ্রাইটিসের পক্ষে খুব ক্ষতিকর। একটা কথা জানতে চাইবো যে এই চিকিৎসা ছাড়া হ্যাঁ কোনোভাবে কি ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে আর্থারাইটিসের মতো এই একটি মানে গুরুতরজনিত সমস্যাটাকে একটু কিওর করা সম্ভব? ঘরোয়া পদ্ধতি মানে লাইফস্টাইল পরিবর্তন, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, পরিমিত আহার, পরিমিত ঘুম, এগুলোকে নিয়মিত মানতে হবে। মানে ঘুমটাও এই ক্ষেত্রে আর্থারাইটিসের ক্ষেত্রে? ঘুমটাও আর্থ্রাইটিসের পক্ষে প্রয়োজনীয় একটা ফ্যাক্টর। কারণ আমি রাত্রির 1-2টার সময় ঘুমাচ্ছি, সকালবেলায় আমি 10টার সময় উঠছি, এটা তো নর্মাল লাইফস্টাইল না। আচ্ছা, আমি একটু জানতে চাইবো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে এসেছেন এরকম কোনো ব্যক্তি যে আবার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আপনার কাছে এসে বলছে যে না আর্থারাইটিসে আমি কোনো রকম তার কাছ থেকে কিওরনেস পাইনি, ডাক্তারবাবু আমাকে একটু হেল্প করুন, এই ধরনের কথা কি আপনার কাছে এসেছে? এই ধরনের পেশেন্ট অনেকে এসছে। রিসেন্ট একজন এসেছিলেন আপনার বাগুইহাটি থেকে, উনি আর্থ্রাইটিস সমস্যায় ভুগছিলেন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, করার যতদিন ওষুধ খাচ্ছিলেন ভালো ছিলেন, তারপরে ওষুধ বন্ধ করে দেওয়ার পরে বলছে ডাক্তারবাবু ওষুধ যেই বন্ধ করছে আবার 2 মাস 3 মাস পর আমি আগের অবস্থায় ফিরে আসছি। আর যখন উনি পেশেন্ট যখন আসলেন বললেন আমি যখন মানে কিছুদিন আর্থ্রাইটিসের একটা সিমটমই আছে, কিছুদিন যখন ভালো থাকবেন আবার কিছুদিন আবার এমন হয় শয্যাশায়ী হয়ে যেতেন উনি। তা আমার কাছে এসছেন, এখন প্রায় 3 মাস ধরে আমার কাছে ট্রিটমেন্ট করছেন। মোটামুটি এখন উনি অনেক ভালো আছেন এবং হাঁটাচলা করতে পারছেন। এভাবেই বলবো অনেক পেশেন্ট আছেন, এরকম বহু পেশেন্ট আছেন যারা আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছিলেন কিন্তু এখন ভালো আছেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। তবে এর সাথে সাথে আরেকটা শেষ প্রশ্নে আমি যাব, আর্থারাইটিসের এই যে মানে মূল যে এটার যে কারণটা নিয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের সাথে কি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কোনো রকম বিরোধ রয়েছে এই বিষয়টিকে নিয়ে স্পেশালি? না, বিরোধ নেই। দেখো এই কথা বলবো, বিরোধ নেই। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা আর্থ্রাইটিসের এখন অনেক রকম পেন কিলার টাইপের মেডিসিন এসছে যেগুলো পেশেন্টদের ডাক্তারবাবুরা কতটা ক্ষতি করে এটা? ক্ষতিকর, অনেক পেশেন্ট নিতে পারেন না। ডাক্তারবাবু খাচ্ছে কিন্তু আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, তারপরে অনেকে বলছে পায়খানা হচ্ছে না নিয়মিত, 1-2 দিন পর পর যাচ্ছি। এটা একটা মেডিসিনের সাইড এফেক্ট থাকলেও থাকতে পারে। সেখানে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের তো কোনো সাইড এফেক্ট আসে না, পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে। অসংখ্য ধন্যবাদ। যে বিষয় নিয়ে আমরা জানলাম তা আমার আপনার মা ঠাকুমা দিদিমা কিংবা বাবা কাকা সকলেরই যেন পারিপার্শ্বিক একটি রোগের মূল কারণ এই আর্থারাইটিস। আর সেই আর্থারাইটিসের এই সমস্ত বিস্তারিত যেরকম জানালাম সেরকমই আর কিছুক্ষণের বিরতির পর ফিরে আসছি আবারও একটি নতুন অধ্যায় নিয়ে। নমস্কার, ফিরে এলাম নোবেল ডাক্তার চেম্বার্স নিয়ে। আমাদের
এবারের যে বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম সেই বিষয় কিন্তু আমাদের এবারের ফ্যাটি লিভার, যেটা আমাদের দৈনন্দিন জীবনের আরও একটি বড় কারণ। তার কারণ মানুষের জীবনে ঠিক প্রতিটা দিন সে কি কি রোগে ভোগে এবং সেই রোগ আদতেও নির্মূল সম্ভব কিনা, যে রোগকে আমরা মনে করে থাকি যে না এটা একেবারেই তুচ্ছ, ওই তো ফ্যাটি লিভারই তো, এই ধরনের চিন্তাভাবনা থেকে কি মুক্ত হওয়া সম্ভব বা এটাকে কি নির্মূল করা সম্ভব, সবটা জানাতে আমার সাথে রয়েছেন হোমিওপ্যাথির ডাক্তার নারায়ণ রায়। আমি তার কাছ থেকেই বিস্তারিত জানতে চাইব সমস্তটি। নমস্কার ডাক্তার। নমস্কার। এই যে এটা যে ব্যাপারটা যেটা বললাম ফ্যাটি লিভার, এই রোগটা মূলত কি? ফ্যাটি লিভার এখন আজকাল সবাই জানে, মানে শোনে যে ফ্যাটি লিভার কথাটা কি, ডাক্তারবাবু আমার ফ্যাটি লিভার হয়ে গেছে। আগে আমরা বলি যে বলুন আপনার কি সমস্যা কী, তখন পেশেন্ট ঢুকেই বলে ডাক্তারবাবু আমার ফ্যাটি লিভার। তা ফ্যাটি লিভার এখন সবার মুখেই শোনা যায়। ফ্যাটি লিভার হচ্ছে আমরা যখন শরীরের অতিরিক্ত ক্যালোরি, আমরা যখন বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করি তখন তার রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে জমা হয়। এই কাজটা করে হচ্ছে লিভার। লিভার যখন তার দেহের ওজনের 5 থেকে 10% বেশি ক্যালোরি লিভারে জমা হয়ে যায়, লিভারের মধ্যেই জমা হয়, তখন লিভার ফ্যাটি লিভারে পরিণত হয়, মানে চর্বি জমে, ফ্যাট জমে। তো এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে এটা কি যে কারোর হতে পারে বা যে কোনো বয়স হতে পারে? মানে আমি জানতে চাইছি মহিলা পুরুষ যে কারোর কি এই ফ্যাটি লিভারটি হতে পারে? ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলি ফ্যাটি লিভারকে আমরা দুটো পর্যায়ে ভাগ করি। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক একটা পার্ট হচ্ছে যারা প্রত্যেক দিন অ্যালকোহল ইনটেক করেন তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা প্রচুর। আর নন অ্যালকোহলিক যেটা আছে তার মধ্যে বিভিন্ন কারণ আছে, সেটা আমি পরে বলছি। অ্যালকোহলিক হচ্ছে যারা মানে অ্যালকোহল খাচ্ছে প্রত্যেক দিন। এর মধ্যে কি মাদকজাত দ্রব্য কোনোভাবে কোনো এফেক্টেড? মাদক জাতীয় যারা স্মোকিং করেন তাদেরও লিভারে এফেক্টেড হয়, যেমন লাংসে এফেক্টেড হয়, লিভারেও এফেক্টেড হয়। পরবর্তী ক্ষেত্রে এর থেকে সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যারা অত্যধিক নেশা করেন। এই যে বয়সের যে একটা ফারাক ধরলাম, এটা ঠিক কোন বয়স থেকে দেখা যায়, নাকি শুধুমাত্র এই ভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য কি বিষয় সেটা যদি একটু? দেখুন, আগে ফ্যাটি লিভার হতো বেশি একটু এজেড হলে, কিন্তু এখন দেখা যাচ্ছে 14, 15, 16, 17 আর একটু বেশি হলো 21, 22 বছর বয়স ছেলেমেয়েদেরও ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তার কারণ ওই যে আমি বললাম খাদ্যাভ্যাসের পরিবর্তন, খাদ্যাভ্যাস অত্যধিক ফাস্টফুড খাওয়া, যে সমস্ত খাবার দাবার এখন এসছে বাজারে সেগুলো তো আগে শোনা যেত না। সেই সমস্ত খাবার দাবারের জন্যই এখন অল্প বয়সী ছেলেমেয়েদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, চেহারা ভারী হয়ে যাচ্ছে। এগুলো তো একটা অবশ্যই। তাহলে কি রোগা যারা রয়েছে, যারা স্থূলকার আকৃতির নয়, তাদের কি কোনোভাবে ফ্যাটি লিভার হয় না? না, রোগা চেহারা মানুষদেরও ফ্যাটি লিভার হচ্ছে। চেহারা রোগা কিন্তু লিভারে ফ্যাট জমছে। তা সেই ক্ষেত্রে নির্মূল কিভাবে সম্ভব? নির্মূল সম্ভব হচ্ছে প্রথমেই হচ্ছে মেডিসিনের সাথে সাথে নিজেকে পরিবর্তন আনতে হবে। খাবার দাবার সুষম খাবার এড়িয়ে চলতে হবে। ফ্যাট ফুড যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। অত্যধিক রেড মিট খাওয়া, অত্যধিক কোল্ড ড্রিঙ্কস খাওয়া, অত্যধিক ফাস্ট ফুড খাওয়া, এগুলোকে এড়িয়ে চলতে হবে। লিভার বেড়ে গেলে ওটা মানে যে যখন কেউ বুঝতে পারছে বা সেটা বোঝেই বা কিভাবে, আর মানে সেটার লক্ষণগুলো ঠিক কী কী দেখা যায়, এবং তার সাথে সাথে সেটাকে কিভাবে মানে খাদ্যাভ্যাসে কী কী পরিবর্তন আনতে হয়, বা কী কী খাবার খাওয়া উচিত এবং কী কী খাবার খাওয়া অনুচিত, সেটা যদি একটু জানতাম। ফ্যাটি লিভার হলে প্রথমেই আমাদের কাছে যে পেশেন্টরা আছে এবার ডাক্তারবাবু খেয়ে হজম করতে পারছি না, যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, 4বার 5বার করে পায়খানা যাচ্ছি, লুজ মোশন হচ্ছে, যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ। তো এই ক্ষেত্রে ফ্যাটি লিভার যেটা আর কি, একটা জিনিস বলি যেটা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, মূলত পিসিওডির যে প্রবলেমটা, তার সাথেও মানে পিসিওডির প্রবলেমের সাথে সাথে ফ্যাটি লিভার রয়েছে, এটা ঠিক কতটা এফেক্টেড ইন্টারনাল পার্টের জন্য, এটা যদি? এটা প্রচণ্ডভাবে এফেক্টেড হবে, কারণ একসাথে পিসিওডি রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মেনস্ট্রুয়াল প্রবলেম হচ্ছে, তার সাথে যদি ফ্যাটি লিভার আসে, দুটো একসাথে আসলে পেশেন্ট আরও প্রচণ্ডভাবে এফেক্টেড হবে। মানে কোনো লক্ষণ ছাড়া কি ফ্যাটি লিভার হয়? মানে এখন অবধি কি এরকম কিছু চোখে পড়েছে আপনার?
লক্ষণ ছাড়া না, লক্ষণ অবশ্যই থাকবে। ফ্যাটি লিভার হতে গেলে তার সিমটম, তার হজম শক্তি কমে যাবে, খেতে পারবে না, সেগুলো থাকবেই, লক্ষণ অবশ্যই থাকবে। মানে গ্যাস্ট্রিক প্রবলেম থাকবেই তার। ঠিক এই গ্যাস্ট্রিক প্রবলেমটা দেখা দিলেই কি শুধুমাত্র আমাদের ডাক্তারের কাছে কনসাল্ট করা উচিত, নাকি কিভাবে দৈনন্দিন জীবনে সে কিভাবে এই ফ্যাটি লিভারটা থেকে মুক্তের জন্য কি আগে থেকে কি কি প্রিকশন নেবে সেটা যদি একটু জানি। আগে থেকে প্রিপারেশন এই কারণে নেবে, যদি কোনো কারণ এইভাবেই নেবে যে যদি কোনো অস্বাভাবিকতা দেখে যে আমি খেতে পাচ্ছি না ঠিকমতো, খাওয়ার পরেই আমার অসুবিধা শুরু হয়ে যাচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, পায়খানাটা হয়তো দেখা যাচ্ছে পায়খানা তার দিনে 4বার হচ্ছে, পটি হচ্ছে, আবার দেখা গেলো 2 দিন 3 দিন 4 দিন পরেও তার কনস্টিপেশনের সমস্যা লেগে গেছে, স্টুলটা ঠিকমতো হচ্ছে না। সেক্ষেত্রে এইসব সিমটম যখনই আসবে তখনই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা উচিত। এই রোগের মূলত জটিলতাটা ঠিক কি? ফ্যাটি লিভার থেকে, ফ্যাটি লিভার মানে চর্বি জমতে যখন চর্বির পরিমাণটা অত্যধিক হয়ে যায়, লিভার ক্ষতিগ্রস্ত হয়, তখন আস্তে আস্তে এইটা বড় আকারের ক্ষতি হতে পারে, যেমন সিরোসিস অফ লিভার, তারপর হচ্ছে লিভার ক্যান্সার, জন্ডিস, এগুলো ফ্যাটি লিভার থেকে হওয়ার সম্ভাবনা প্রবল। এই ফ্যাটি লিভারের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিভাবে চিকিৎসা হয় এই ফ্যাটি লিভারের, সেটা যদি একটু জানি। আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি পেশেন্টের সিমটম দেখে। অনেক ভালো মেডিসিন আছে হোমিওপ্যাথিকে, যেগুলো আমরা প্রয়োগ করলে তার সাথে যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে পেশেন্ট, তাহলে খুব তাড়াতাড়ি রিকভারি হবে। যেমন আমরা লাইকোপোডিয়াম একটি লিভারের খুব ভালো ওষুধ। লাইকোপোডিয়াম পেশেন্টকে আমরা দেখি সাধারণত, যেগুলো আমরা দেখিনি, লাইকোপোডিয়াম পেশেন্ট মিষ্টি খেতে খুব চায়, মিষ্টি আর মাংস এই দুটোর প্রতি খুব ইচ্ছা থাকে। তারপরে বিকালের পরে অ্যাগ্রাভেশন হয় রোগের, এইসব ক্ষেত্রে যদি আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাই। এছাড়া লিভারের ওষুধ আছে চেলুডিনিয়াম, যাদের হজম শক্তি একদম কম, খেতে পাচ্ছে না, যা খাচ্ছে হজম হচ্ছে না, আমরা চেলুডিনিয়াম ব্যবহার করি। হাইড্রাস্ট্রিস লিভারে একটা ভালো মেডিসিন। হাইড্রাস্ট্রিস যাদের কনস্টিপেশনের সম্ভাবনা থাকে, সাথে লিভারের সমস্যা, তখন আমরা হাইড্রাস্ট্রিস ব্যবহার করি। ক্যারিকা প্যাপিয়া আছে আর ভালো মেডিসিন, এক্ষেত্রে আমরা ক্যারিকা প্যাপিয়া আছে, কার্ডুয়াস আছে, এগুলো প্রচুর মেডিসিন আছে যেগুলো আমরা সিমটম দেখে ব্যবহার করি এগুলো। একটু জানতে চাইবো, এই যে আপনি যে কথাটা বললেন খাদ্যাভ্যাসের একটা যে পরিবর্তন, সেই খাদ্যাভ্যাসের মধ্যে ঠিক কী কী এই ফ্যাটি লিভারের জন্য কি কি রাখা উচিত সেটা যদি একটু জানি। খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে প্রথম বলবো হচ্ছে ফ্যাটযুক্ত খাবার বর্জন করতে হবে, ফাস্টফুড খাওয়া অত্যধিক বর্জন করতে হবে। প্রোটিনের পরিমাণটা আমরা যা খাচ্ছি তার থেকে প্রোটিনের পরিমাণ যেন এক্সেসিভ না হয়ে যায়। মানে সপ্তাহে যদি আমি 2 দিন মাংস খাই, তাহলে তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ মাংস, রেডমিট খাওয়াটাকে কমিয়ে ফেলতে হবে। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলোকে বন্ধ করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে, সাথে এক্সারসাইজ। বাস। আচ্ছা, এই যে আপনার কাছ থেকে শুনলাম এক্ষুনি যে মাংস, মিষ্টি এগুলো খাওয়ার কারণে, অতিরিক্ত খাওয়ার কারণে এটা হয়, তাহলে কি পুরোটাই বন্ধ করে দিতে হবে, নাকি ঠিক কতটা পরিমাণ অনুযায়ী খাওয়া যাবে? কেন, অবশ্যই কোনো কারণেই বন্ধ করতে হবে না, কিন্তু যেটা পরিমাণের অধিক না। আমি পরিমাণটা একটু বললে। আমি বলো না, একটা প্রবাদ আছে, মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। তা আমি কতটা খাবো, পর্যাপ্ত পরিমাণে কতটা খাবো, সেটা আমার উপরে নির্ভর করছে। তা নিয়মিত আহার করলে, একটু খিদে রেখে খাওয়া, টাইম মতো খাওয়া দাওয়া করা, যে আমি সকালে খাচ্ছি না, একবারে দুপুরবেলায় খাচ্ছি, এটাও ফ্যাটি লিভার একটা কারণ। না খেয়ে থাকছি, সকালে না খাচ্ছি না, দুপুরে খাচ্ছি। ডাক্তারবাবু একটু জানতে চাইবো, এই যে তাহলে ফাস্টিংয়ের ব্যাপারটা যেটা আমরা শুনি যে 8 ঘন্টা বা 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টার ফাস্টিং, তাহলে এইটার ব্যাপারটার সাথে একটু অবগত করবেন যে এই ব্যাপারটার সাথে আপনি যে বললেন না খেয়ে থাকলে ফ্যাটি লিভার হয়, তাহলে এই যে ফাস্টিংয়ের ব্যাপারটা তো ডাক্তাররা আপনারাই তো বিধান দেন, সেই ব্যাপারটা একটু যদি। না, আমি যেটা বলি যে টাইম মতো খান। আপনার সকালবেলা কিছু খাচ্ছেন না, আপনি সকালে 2টো বিস্কুট খেলেন, তারপরে 1টা-1:30টার সময় খাচ্ছেন। আবার লিভারকে তো বাঁচাতে হবে। লিভারটা যদি সঠিকভাবে কাজ না করে, লিভার যদি খাবার না পায়, তো কীভাবে কাজ হবে? আমি খিদে যখন খাচ্ছেন, আপনি সকালে খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, রাত্রিবেলায় আপনি খাচ্ছেন 11টা, 11:30, 12টা, এতে তো হজম শক্তিটাই কমে যাচ্ছে। অতএব পরিমিত পর্যাপ্ত আহার করতে হবে। লাস্ট যেটা প্রশ্নে যাব, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই হোমিওপ্যাথির চিকিৎসার সাথে এই ফ্যাটি লিভারের সাথে অ্যালোপ্যাথি চিকিৎসার কি কোনো রকম কোনো সমস্যা বা কোনো বিরোধ কি রয়েছে? না, বিরোধ নেই। অ্যালোপ্যাথিকও ভালো ট্রিটমেন্ট আছে, লিভারের ভালো ট্রিটমেন্ট আছে। অ্যালোপ্যাথিক এখন অনেক লিভার ক্ষতিগ্রস্ত হলে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে অনেক পেশেন্ট ভালো হয়ে যান। এখানে আমাদের কোনো বিরোধ নেই। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যেরকম চলছে তার সাথে হোমিওপ্যাথি চললে কোনো অসুবিধা নেই।
অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবং তার সাথে সাথেই আজকে আমরা শুনে নিলাম যে আমাদের যেটা রোজকারের সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কিভাবে নির্মূল পেতে পারেন, আমরা কিভাবে নির্মূল পেতে পারি, এবং তার সাথে সাথে আগামী দিনে ঠিক আগামী প্রজন্মকে এবং তার সাথে সাথে নতুন প্রজন্ম ঠিক কিভাবে এগোবে, এই ধরনের যে ছোট রোগগুলো কিভাবে বড় আকার ধারণ করতে পারে, সবটাই কিন্তু তুলে ধরলাম নোবেল ডাক্তার চেম্বার্সের মাধ্যমে। তাই আগামী দিনেও চোখ থাকুক নোবেল ডাক্তার চেম্বার্সে, এবং তার সাথে সাথে আজকে আমরা নিচ্ছি বিদায়, এবং চোখ থাকুক নোবেল বাংলার পর্দায়।